আজকের লেকচারে আমরা শুরু করব ওয়াক থ্রু টেকনিক্যাল বলতে পারো রিভিউ প্রসিডিওর কিভাবে হয় তার ডিটেলস বৃত্তান্ত কিন্তু আমরা এই লেকচারে ক্লিয়ার করব। এর আগের লেকচারে কিন্তু আরেকটা টেকনিক আমরা দেখে নিয়েছি যেটাকে বলা হয় ফর্মাল পিয়ার রিভিউ সিস্টেম, যেখানে এই কনসেপ্টটারই একটা ফর্মাল ভার্সন আমরা দেখেছিলাম, যেটা এখন পড়বো আজকের লেকচারে ডিসকাস করব। তারই একটা ফর্মাল টেকনিক্যাল রিভিউ অলরেডি দেখে নিয়েছি। তাদেরই মধ্যে একটা পার্ট হচ্ছে কোড ওয়াক থ্রু বলতে পারো, বা ওয়াক থ্রু নামটা তোমাদের যেরকম ভাবে দিতে পারে। অনেক সময় অনেক জায়গায় তোমাদের কোড ওয়াক থ্রু দেয়, বা অনেক জায়গায় তোমাদের ওয়াক থ্রু, ব্যাপারটা কিন্তু একই। তার পুরো ডিটেলস আইডিয়া আমরা এই লেকচারে নেবো। যারা প্রিভিয়াস লেকচার দেখে এসছো তাদের তো মোটামুটি একটা আইডিয়া পেয়েই যাবে। আমি এই ভিডিওর আই বাটনের লিঙ্ক প্রোভাইড করে দেবো প্রিভিয়াস লেকচারের ফর্মাল টেকনিক্যাল রিভিউ, তোমরা ওখান থেকে গিয়ে বেসিক আইডিয়াটা গ্রিপ আপ করতে পারো। তো কি বলছে চলে আসি, প্রথমে ডিসকাস করব কোড ওয়াক থ্রু বেসিক ডেফিনেশন কি বলতে চেয়েছে। আ ওয়াক থ্রু ইজ ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ ফর্মাল ইনফর্মাল রিভিউ where the author present their work, code, design or requirement to a group। গত লেকচারে এই পুরো কনসেপ্টটাকে আমরা ফর্মাল দিয়ে বলেছিলাম, বাট এই যে ওয়াক থ্রু যে প্রসিডিওর বা টেকনিকটা, এটা কিন্তু ইনফর্মাল রিভিউ সিস্টেম। এটা ফর্মালি হচ্ছে না। ফর্মাল আর ইনফর্মাল মোটামুটি তোমরা বোঝো। তোমরা ছোটবেলা চিঠিও লিখেছো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তোমরা ড্রেসও যখন পড়ো, ফর্মাল ড্রেস, ইনফর্মাল ড্রেস, মানে যেটা স্ট্রাকচার ওয়েতে হয়। এখানে এটা স্ট্রাকচার ওয়ে কিছুটা বলতে পারো রয়েছে, আর কিছুটা নেইও বলতে পারো, এই জন্য ইনফর্মাল বলা হচ্ছে। মানে সিম্পল আমি যদি এক্সাম্পল দিই, আমি নিজে একটা কোড করে যদি জাস্ট আমার যারা বন্ধু বান্ধবকে দেখালাম ভাই ঠিকঠাক লিখেছি কিনা, তারা বললো যে হ্যাঁ ঠিক আছে, বা আরো ভালো করতে হবে, বা এটা ভুল হতে পারে। তো এরকম ধরনের যখন রিভিউ আমি নিচ্ছি, যে আমার পিয়ার্স বলতে গেলে আমার সহকর্মী যারা রয়েছে, তাদেরকে আমি যখন বলছি যে ভাই ঠিক লিখেছি কিনা, তখন তাদের একটা ওপিনিয়ন দেওয়াটাকেই কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ওয়াক থ্রু বা কোড ওয়াক থ্রুও তোমরা বলতে পারো। কারণ দুটো এর নামটা দু জায়গায় হতে পারে, ওয়াক থ্রু হতে পারে, কোড ওয়াক থ্রু আমরা মোটামুটি বলে আসি। The goal is to find mistake, inconsistency and area for improvement throughout discussion। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যেখান থেকে মেন গোলটা কি, কোনো মিস্টেককে খুঁজে বার করা, কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, মানে ভুল বা যেটা পরবর্তীকালে ভুল হতে পারে, বা যেটা আরো ভালো করতে পারো, এই জিনিসপত্রগুলো কিন্তু এই ওয়াক থ্রু প্রসিডিউরের মধ্যে থেকে কিন্তু বার করতে হয়। মানে এটাই তার গোল বলতে পারো। ইট ইজ লেস ফর্মাল দ্যান ইন্সপেকশন অ্যান্ড ফোকাস অন লার্নিং, টিম ওয়ার্ক অ্যান্ড ফিডব্যাক। এটা কিন্তু ইন্সপেকশন পরবর্তীকালে টেকনিক দেখবো, কোড ইন্সপেকশন বলে পরের লেকচারে দেখবো। তো সেখানে এটা কিন্তু লেস ফর্মাল, যেটা আমি প্রথমেই বললাম, এটা ইনফর্মাল অ্যাপ্রোচ, বাট কনসেপ্টটা কিন্তু একই ধরনের ফলো হচ্ছে, যেখানে আমরা আমাদের যে পিয়ার্স বা গ্রুপকে দেখাচ্ছি, তারা আমাদের একটা এরিয়া অফ ফিডব্যাক দিয়ে দিচ্ছে যে ভাই এটা ভালো কি খারাপ। এখানে একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যেখানে আমাদের যে বানাচ্ছে এবং যাকে দেখাচ্ছে তাদের মধ্যে একটা শেখার জায়গা চলে আসছে, ভুল হলে শিখবে, টিম ওয়ার্ক বেড়ে যাচ্ছে এবং ফিডব্যাকের নেচার চলে আসছে। মানে তারা যেটা বলবে সেটা ইমপ্লিমেন্ট করবে বলতে পারো। ওয়াক থ্রু হেল্প টিম শেয়ার নলেজ অ্যান্ড ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি। তো ওয়াক থ্রু কি জায়গায় হেল্প করছে? নলেজ শেয়ারিং হচ্ছে, যখন দেখাচ্ছে যখন কোডটা, সেখান থেকে সে বলে দিচ্ছে ভাই এটা আরো ভালো করা দরকার, এটা করলে আরো ভালো হবে। তো সেই সূত্রে এখানে একটা নলেজ শেয়ারিং অ্যাপ্রোচ চলে আসে, এবং তাতে কি হবে, আমাদের সফটওয়্যারের কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। নেক্সট দেখবো আমরা ওয়াক থ্রু প্রসেসটা কিভাবে যায়। তাহলে আমরা মোটামুটি যে ইনফর্মাল রিভিউ যেটা লাস্ট লেকচারে দেখেছিলাম, মোটামুটি তার টেকনিকটাই ওরা অ্যাপ্রোচটা নিয়েছে। যারা দেখেছো তাহলে মোটামুটি দেখবে 80 থেকে 90% কিন্তু একদম সিমিলার আছে, কোনো চেঞ্জেস নেই কিন্তু ওই জায়গায়। তো তাও মোটামুটি একটু ডিসকাস করি। ফার্স্ট ফেজটাকে বলা হয় প্ল্যানিং ফেজ, যেখানে আমরা অবজেক্টিভটাকে ডিফাইন করি। ফর্মালেও আমরা তাই দেখেছিলাম যে ক্লিয়ারলি স্টেট দ্য পারপোজ of the walkthrough such as reviewing a document, code or project deliverable। মানে আমাদের প্রথমে অবজেক্টিভ সেট করবো যে আমরা ওয়াকথ্রুটা কেন করছি, পারপাসটা কি, রিভিউ করার জন্য। সে রিভিউ কি করব, ডকুমেন্ট করব, কোড করব বা প্রজেক্ট করব, কি জন্য করব, প্রথমে ফার্স্ট এটা কিন্তু রাখা দরকার। সেকেন্ড হচ্ছে পার্টিসিপেন্টসকে সিলেক্ট করো, কারা কারা এই ওয়াক থ্রু প্রসিডিউরে থাকবে। চুজ রিলেভেন্ট স্টেক হোল্ডার ইনক্লুডিং অথর, রিভিউয়ার অ্যান্ড মডারেটর টু এনশিওর এফেক্টিভ রিভিউ প্রসেস। তাহলে এখান থেকে কারা কারা থাকছে, কোন কোন স্টেক হোল্ডার্সরা, যারা ক্লায়েন্ট সাইডের লোক যদি কোনো রাখতে হয় তাদেরকে ভাবতে হবে যে কারা থাকবে। যে রিভিউটা করবে তাকে থাকতে হবে। যে অথর, যে লিখেছে, যে পুরো ডকুমেন্টটা তৈরি করেছে, সে ডকুমেন্ট হতে পারে, কোড হতে পারে, ডিজাইন হতে পারে, তো তাকে থাকতে হবে। তা কারা কারা থাকবে সেটাকে প্রথমে এই প্ল্যানিং ফেজে কিন্তু আমরা এই পার্টিসিপেন্টস গুলোকে সিলেক্ট করে নিই। শিডিউল দ্য ওয়াক থ্রু, মানে কোন ডেটে হবে। দেখো সেটা ডেট টাইম দ্যাট ওয়ার্ক ফর অল পার্টিসিপেন্টস
এনশিওরিং এনাফ টাইম ফর থ্রু আউট রিভিউ, মানে আলটিমেটলি একটা সময় তোমাদের সেট করতে হবে যেই সময় ওয়াক থ্রুটা হবে, যেখানে অল পার্টিসিপেন্টসরা অ্যাভেলেবেল থাকবে এবং তাদেরকে অ্যাম্পল অ্যামাউন্ট অফ সময় দেওয়া হবে খুব ভালো কোয়ালিটির রিভিউ করার জন্য। নেক্সট হচ্ছে প্রিপারেশন, কি বলছে ডিস্ট্রিবিউট মেটেরিয়ালস। তো অবভিয়াসলি যখন এই ওয়াক থ্রু করবো, যে কোডের ওপর করবো সেটা তো দিতে তো হবে, কোড হতে পারে, ডকুমেন্ট হতে পারে, ডিজাইন হতে পারে, সেটা যদি না প্রোভাইড করো যারা রিভিউ করবে তারা কিন্তু করতে পারবে না। শেয়ার নেসেসারি ডকুমেন্টস, কোড অর রিপোর্ট উইথ দ্য পার্টিসিপেন্টস বিফোর দ্য ওয়াক থ্রু। ওয়াক থ্রু শুরু হওয়ার আগেই কিন্তু এই জিনিসপত্রগুলো তাদের প্রোভাইড করে দাও, ডকুমেন্ট দিয়ে দাও, কোড দিয়ে দাও বা রিপোর্ট যা যা রয়েছে যে জিনিসের উপর দাঁড়িয়ে রিভিউটা হবে সেইগুলোকে, মেটেরিয়ালসগুলোকে ওদেরকে প্রোভাইড করে দাও। রিভিউ গাইডলাইন্স কি বলছে, এস্টাবলিশ রিভিউ ক্রাইটেরিয়া এন্ড এক্সপেকটেশন টু কিপ ডিসকাশন ফোকাস অ্যান্ড প্রোডাক্টিভ। তাহলে আলটিমেটলি আমাদের একটা গাইডলাইন সেট করা দরকার যে রিভিউটা তোমরা যে করবে তার এক্সপেকটেশনটা কি আছে, যা তার রিভিউ করে দিলে হবে না, তার এক্সপেকটেশন ক্রাইটেরিয়া সেট করেই কিন্তু এটা করা দরকার। তা সেই সূত্রে এই প্রিপারেশন ফেজে কিন্তু রিভিউ গাইডলাইন্সটাও কিন্তু সেট হয়ে যাচ্ছে। অ্যালোকেট টাইম ফর ইন্ডিভিজুয়াল রিভিউ, গিভ পার্টিসিপেন্ট সাফিসিয়েন্ট টাইম টু অ্যানালাইজ মেটেরিয়াল অ্যান্ড প্রিপেয়ার আ ফিডব্যাক। মানে দেখো তোমরা রিভিউ করতে দিয়েই বললে ভাই হয়েছে হয়েছে এরকম বললে হবে না, একটা গুড অ্যামাউন্ট অফ সময় দাও, যেই সময়তে যারা রিভিউয়ার তারা ভালো করে জিনিসটাকে পড়ে তার উপরে একটা ডকুমেন্ট ফিডব্যাক বা রিপোর্ট জেনারেট করে তাদের দিতে পারে। তাহলে এইটুকু অ্যামাউন্ট অফ তাদের সময় কিন্তু দেওয়ার দরকার বলতে পারো। নেক্সট ফেজ বলছে কন্ডাক্টিং দ্য ওয়াক থ্রু। এর আগের ফেজগুলো যে দেখলাম দুটো ফেজে কিন্তু আমাদের ওয়াক থ্রু শুরু করার আগে কি কি গল্প হলো, এবার থেকে এবার কন্ডাক্ট ওয়াক থ্রু মানে হচ্ছে এবার ওয়াক থ্রু প্রসিডিওরটা আমরা শুরু করছি। প্রেজেন্ট দ্য ওয়ার্ক প্রোডাক্ট, এবার আমাকে এই প্রোডাক্টটা প্রেজেন্ট করতে হবে। The author explain document, code or process been review, যেটা আমাদের রিভিউ করাতে হবে সেই জিনিসটা অথার কিন্তু প্রেজেন্ট করলো রিভিউয়ারদের কাছে। অথার যে তার নিজের কোডটা লিখেছে ধরে নাও, যে আবার ডকুমেন্টটা করেছে, সেগুলোকে কিন্তু তারা এক্সপ্লেন করছে অথাররা রিভিউয়ারদের কাছে, ভাই আমি এইভাবে করেছি, এটা বোঝাতে চেয়েছি, এটা এই করেছি, এরকম ভাবে কিন্তু অথাররা তার প্রোডাক্টটা প্রেজেন্ট করবে রিভিউয়ারদের কাছে। ডিসকাস ফাইন্ডিংস, পার্টিসিপেন্টস প্রোভাইড ফিডব্যাক, পয়েন্ট আউট এরার্স অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট। তাহলে এইখানে কি বলতে চেয়েছে, ডিসকাস ফাইন্ডিং এ যারা পার্টিসিপেন্টস তারা তাদের এবার অথার যেটা বোঝালো, মানে অথার যে জিনিসগুলো বললো যে ভাই আমি এইভাবে করেছি এইভাবে করেছি, সেটা দেখে তাদের যে ফিডব্যাকটা এবার যারা পার্টিসিপেন্টস বলতে পারো, যারা রিভিউয়ার বলতে পারো, তারা কিন্তু অথারদের দেবে যারা বানিয়েছে, যে ভাই তোমার এই জায়গাটা তুমি কিন্তু আরো ভালো করতে পারো, এই জায়গাটা ভুল করেছো এবং এই জায়গাটা এইভাবে করলে আরো ভালো হতে পারে। এই কথাগুলো কিন্তু এই ফেজে কিন্তু বলা হচ্ছে। রেকর্ড issue and suggestion, maintain a record of identified issue and recommendation for the future preference। মানে দেখো এই যে কথাগুলো যেটা বলছে রিভিউয়ার, যেটা বলছে ভাই এটা করো, এটা করলে ভালো হবে, এটা করো, এটা করলে ভালো হবে, বা এটা ভুল আছে, এইগুলো সব জায়গায় কিন্তু একটা রেকর্ড করে নেওয়া হচ্ছে। মানে রেকর্ড বলতে গেলে খাতায় লিখে নেওয়া হচ্ছে বলতে পারো, যে পরবর্তীকালে এটার উপর কাজ করে ওই জিনিসগুলোকে ঠিকঠাক করা হবে। যখন এই কথাগুলো রিভিউয়াররা বলে তখনই যে ঠিক হয় বলবো না, বাট একটা সময় এগুলোকে লিখে রেখে পরে ওই জিনিসগুলোকে লোককে অ্যালট করে দেওয়া হয়, তারা জিনিসটাকে ঠিকঠাক করে নেবে, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় রেকর্ড, ইস্যু অ্যান্ড সাজেশন। লাস্ট ফেজ বলছে পোস্ট ওয়াক থ্রু অ্যাক্টিভিটিস, মানে ওয়াক থ্রু এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার পোস্ট কি কাজ হবে, সামারাইজ ফাইন্ডিং, মানে যেটা বলা হলো যে ভাই এই জিনিসগুলোকে চেঞ্জ করা উচিত, তা সেটাকে একটা সামারাইজেশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। compile all key observation highlighting critical area that need attention। দেখো অনেকগুলো কথা বলা হয়েছে, যে সাজেশন বলতে পারো, ফিডব্যাক বলতে পারো, এবং এরার সবগুলো কথা বলা হয়েছে, অনেকগুলো কথা বলেছে রিভিউয়াররা, বাট সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কি অবজারভেশন বলতে পারো, সেগুলোকে নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা হবে, যেটা পরবর্তীকালে ওইগুলোকেই চেঞ্জ করা হবে। নর্মালি ধরুন একটা কোড লেখা হয়েছে ফর লুপ দিয়ে, সে বললো ওয়াইল লুপ দিয়েও লিখতে পারো, তার ওয়ে অফ থিঙ্কিং, বাট ফর লুপ দিয়ে লিখলে চলছে, তো সেই সূত্রে বেকার আমি চেঞ্জ করবো কেন। বাট যেখানে ভুল হতে পারে, যেখানে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, সেগুলোকেই চেঞ্জ করতে হয়, সেটাই মেন কথা। এটাই এখানে আমাদের সামারাইজ করা হলো এই ফেজে। এবার অ্যাসাইন অ্যাকশন আইটেম, অ্যালোকেট রেসপন্সিবিলিটি টু স্পেসিফিক টিম মেম্বার ফর অ্যাড্রেসিং আইডেন্টিফাইড ইস্যু। মানে এবার যে ইস্যুগুলো আইডেন্টিফাই হয়েছিল সেটা একটা টিম মেম্বারকে অ্যালোকেট করে দেওয়া হলো, যে সেটার উপরে কাজ করে ওগুলোকে ঠিক করবে, এটাকে বলা হয় অ্যাসাইন অ্যাকশন আইটেম। এইটার মানে হচ্ছে এটা, যে স্পেসিফিক টিম মেম্বারকে অ্যালোকেট করে দেওয়া হলো, যে যেই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে সেই চেঞ্জেসগুলো ওই লোকটি, ওই পার্টিকুলার লোকটি কিন্তু করে দেবে, এই হচ্ছে ব্যাপার। মনিটর ফলো আপ অ্যাকশন, তাহলে এখানে কি বলছে, ট্র্যাক প্রোগ্রেস টু এনশিওর নেসেসারি কারেকশন,
অ্যান্ড ইমপ্রুভমেন্ট আর মেড। এবার দেখো যেই আমি লোকটাকে অ্যালোকেট করে দিলাম ভাই তোমার এই চেঞ্জেস গুলো করে দিও, কিন্তু আমাকেও কিন্তু একটা করে তাদের খেয়াল রাখতে হবে সে করছে কিনা, সে করেছে কিনা। এটাকে বলে মনিটর ফলো আপ অ্যাকশন, মানে যে কাজটা করতে বলা হয়েছিল চেঞ্জেস গুলো সেগুলো ঠিক সময় ঠিকঠাক ভাবে করা হয়েছে কিনা ওটাকেই বলা হয় মনিটর ফলো আপ অ্যাকশন। নেক্সট পয়েন্ট দেখবো রোলস ইন ওয়াক থ্রু। কারা কারা এখানে ওয়াক থ্রু রোলসে যারা প্রেজেন্ট থাকে তাদের একটা নির্দিষ্ট নাম থাকে, তো সেগুলোর ব্যাপারে একটু ডিসকাস করবো। একটা হচ্ছে প্রেজেন্টার, মানে অথার বলা হয়, যেটা লেখা আছে অথার অর ওনার অফ দ্য ওয়ার্ক প্রোডাক্ট প্রেজেন্ট দ্য ডকুমেন্ট কোড অর ডিজাইন বিন ভিউ, যেটা নর্মালি আমি বললাম এটাকে প্রেজেন্টার বলা হচ্ছে, যে তার নিজের কাজটা প্রেজেন্ট করছে, যাতে যারা অ্যাকচুয়ালি অথার বলতে পারো, ওনার বলতে পারো। দেয়ার রোল ইজ টু এক্সপ্লেন দ্য কন্টেন্ট কারেক্টলি অ্যান্ড রেসপন্ড টু এনি কোশ্চেন ফ্রম দ্য রিভিউয়ার। তার মেন কাজটা কি, সে তার কাজটা রিভিউয়ারের কাছে দেখাবে এবং রিভিউয়ার যা জিজ্ঞেস করবে সেই কথা বলার সে তার উত্তরটা দেবে, যা প্রশ্ন করবে রিভিউয়ার তার উত্তরটা কিন্তু ওই প্রেজেন্টটাই দেবে ওই ওয়াক থ্রু প্রসেসের মধ্যে। নেক্সট হচ্ছে এখানে রিভিউয়ার বলতে পারো আর গ্রুপ অফ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অর পিয়ার হু অ্যানালাইজ দ্য ওয়ার্ক। এটা একটা গ্রুপ অফ পিপলস হতে পারে যারা এক্সপার্ট, যেখানে রিভিউ করা হচ্ছে সেটা সেই এক্সপার্ট বলতে পারো, সেটা একটা গ্রুপ অফ পিপল হতে পারে বা তার সহকর্মীরা হতে পারে, যে তার কাজটা দেখে সেখানে ডিফেক্ট বা সাজেশন অফ ইমপ্রুভমেন্ট গুলো দেবে। কাজটা দেখলো, দেখে বুঝতে পারলো কোথায় কোথায় ভুল হতে পারে, কোথায় কোথায় ভুল আছে, বা কোথায় কোথায় করলে কিছু চেঞ্জ করলে আরো ভালো হতে পারে, সেগুলো দেবে। দেয়ার ফিডব্যাক হেল্প এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক প্রোডাক্ট। তার ফিডব্যাক গুলোকেই যখন আমরা নোট ডাউন করলে তাহলে প্রোডাক্টটা আরো ভালোর দিকে কিন্তু যাবে। এটা হচ্ছে রিভিউয়ারের কাজ। থার্ড হচ্ছে রেকর্ডার। রেকর্ডার কি করে, দ্য পার্সন রেসপন্সিবল ফর ডকুমেন্টিং কি পয়েন্টস, ইস্যু, সাজেশন অ্যান্ড ডিসিশন মেড ডিউরিং দ্য ওয়াক থ্রু। তাহলে এ হচ্ছে এমন একটি ব্যক্তি যে রিভিউয়ার যে কথাগুলো বলছে এই ওয়াক থ্রু প্রসেস মধ্যে সেগুলোকে ডকুমেন্টেশন করে নেওয়া, যা যা বললো, সাজেশন গুলো নিল, ভুলভ্রান্তি গুলো নিল, সবগুলোই কিন্তু একটা ডকুমেন্টেশন করার পরেই কিন্তু ওটা সামারাইজড হয়, যেটা বললাম আমরা। হ্যাঁ, লাস্ট পোস্ট আমাদের ওয়াক থ্রু যে অ্যাক্টিভিটিস এর মধ্যে এখানে সামারাইজড হয়, সব পয়েন্টগুলোকে লেখা হলো, যা যা বললো সবগুলোকে লেখার কাজ হচ্ছে রেকর্ডারের কাজ। এখানে রেকর্ডারও কিন্তু একটা ব্যক্তি কিন্তু এখানে রোল প্লে করছে। This ensure that all the feedback is tracked for the further action. এই যে কথাগুলো লেখা হলো খাতায় বা ডকুমেন্ট করা হলো, সেগুলো পরবর্তীকালে ক্ষেত্রে এই সব কাজগুলো হবে, এটাকে মাথায় কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজ রেখে কিন্তু এগিয়ে চলতে হয়। এই হচ্ছে বেসিক তিনটে লোক থাকে ওয়াক থ্রু প্রসিডিওরে। এরপরে দেখছি আমরা বেনিফিটস অফ ওয়াক থ্রু। কি কি বেনিফিটস হতে পারে, আর্লি ডিফেক্ট ডিটেকশন বলতে পারো। তো সেই সূত্রে গেলে আমরা বুঝতেই পারছো এটা আমাদের এতটা আর্লি ফেজেই আমরা কিন্তু ধরতে পারবো, যেখানে হেল্প আইডেন্টিফাই ইস্যু এট দ্য আর্লি স্টেজ রিডিউসিং দ্য কস্ট অ্যান্ড এফোর্ট নিডেড ফর দ্য কারেকশন লেটার। তাহলে অবভিয়াসলি এটা আর্লি ফেজে আমরা যে কোনো প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা পরবর্তীকালে ঠিক করার যে কস্টটা কিন্তু আমাদের বাঁচিয়ে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে নলেজ শেয়ারিং চলে আসছে, টিম মেম্বার গেন ইনসাইট ফ্রম ইচ আদার ইমপ্রুভিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রজেক্ট অর কোড বেস। যেখানে যারা টিম মেম্বার যারা কাজ করছে, সে তো কাজ করেছে, সেখান থেকে দেখো যখন সে রিভিউ হয়, যে মানুষটা রিভিউয়ার আসে তার সঙ্গে অনেক কথা বলে ভাই কোথায় কি কি করতে হলে ভালো হবে, কোথায় কোন জিনিসটা আরো ভালোভাবে লিখতে হবে, তো সেখান থেকে অনেক নলেজ শেয়ারিং হয়, মানে সে অনেক জ্ঞান কিন্তু এখান থেকে কিন্তু গ্যাদার করে, সেটাই একটা নেক্সট বেনিফিট বলতে পারো। টিম কোলাবোরেশন এনকারেজ ওপেন ডিসকাশন অ্যান্ড টিম ওয়ার্ক লিডিং বেটার ডিসিশন মেকিং অ্যান্ড হাই কোয়ালিটি আউটপুট। তো অবভিয়াসলি সবাই মিলে এখানে ডিসকাস করে একটা টিম ওয়ার্ক বিল্ড হচ্ছে, তো সেই সূত্রে যে আউটপুটটা হবে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু দিকে কিন্তু চলে যাচ্ছে। এখানে টিম কোলাবোরেশনও কিন্তু অনেকটা বেড়ে যায়, সবাই মিলে একগ্রতা হয়ে ভাবে কাজ করে বলতে পারো। ট্রেনিং অ্যান্ড মেন্টরিং জুনিয়র টিম মেম্বার লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স কোলিগস হেল্পিং দেম ডেভেলপ স্কিল অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। তাহলে এখান থেকে কি হচ্ছে, যারা জুনিয়র টিম মেম্বার রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে, তারা যে কোডটা করেছে, যখন রিভিউয়াররা আসছে তারা তাদের বলছে ভাই এইভাবে করলে হবে না, তুমি এইভাবে করো। একটা কথা বলেছিলাম আমি, যেখানে যে ইন্ডাস্ট্রি একটা কোডিং স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, তো এটা এইভাবে করলে আরো ভালো হবে, আরো ওখানে ভুল ভ্রান্তি কম হবে। তো এখান থেকে কি হয়, একটা ডিফল্ট ট্রেনিং সিস্টেম চলছে, যেখানে যারা এক্সপিরিয়েন্স কলিগ বলতে পারো, তার যারা সহকর্মী, তারা কিন্তু তাকে তাদের জুনিয়রদের শেখাচ্ছে তাদের নলেজ থেকে, ভাই এইভাবে করলে তোমার জিনিসটা আরো ভালো হবে। এইভাবে যারা জুনিয়র তাদের কিন্তু স্কিল কিন্তু ইমপ্রুভ হবে এবং তারা ডেভেলপড হবে। এই ছিল বলতে পারো আইডিয়াস অফ কোড ওয়াক থ্রু বা নর্মাল ওয়াক থ্রু বলতে পারো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।